নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে খড়দা বিধানসভার একনিষ্ঠ বিজেপি কর্মী তন্ময় বর। তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানব এবং সেই সঙ্গে দর্শকদেরও তার বক্তব্য তুলে ধরব। আচ্ছা তন্ময়বাবু, 2011 সাল থেকে তৃণমূল সরকার ক্ষমতায়, এই দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ কী পেল? দেখুন, আপনি যদি হিসাব করেন 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল আর আজকে 2025-এ দাঁড়িয়ে আমরা কথা বলছি, সামনে 2026-এর নির্বাচন, সত্যি বলতে মানুষ কিছুই পায়নি। উল্টে মানুষ, যদি আপনি মনে করেন, প্রচুর পরিমাণে ধার দেনায় জর্জরিত। ভাওতাবাজির নামে 15 বছর ধরে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গবাসীকে যে সার্কাস দেখালেন, উল্টে আপনি সেই টাকা খরচা করে সার্কাসটি দেখলেন। যেমন আপনি 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, তখন তিনি বলেছিলেন ডবল চাকরি দেবেন। আর আজকে দেখবেন সেই যোগ্য চাকরির প্রাপক, চাকরি তো উনি দেননি, যারা যোগ্যতা হিসেবে চাকরি পেয়েছিল সেই যোগ্য চাকরিতে রাস্তায় ফেলে মমতা সরকার আজকে পিটিয়েছে। আর যারা অযোগ্য চাকরি, এই মমতা সরকারের যে বিধায়করা তাদের বৌমা ছেলেকে বা বিভিন্ন ধরনের যাদের চাকরি দিয়েছে, যাদের কোনো যোগ্যতা নেই, সেই সমস্ত চাকরিহারা লোকরা এখনও পর্যন্ত তাদের উপরে লাঠির বাড়ি পড়েনি। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু লোকের চাকরি গেছে, কিন্তু এখনও পর্যন্ত প্রচুর লোকের চাকরি যাওয়া বাকি রয়েছে। তাছাড়া আমরা যতদূর জানি, 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে গেছিল, পশ্চিমবঙ্গের দেনার দায় ছিল প্রায় 1,94,000 কোটি টাকার মতো। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সেই দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। সেই সঙ্গে যখন এই বামফ্রন্ট সরকার চলে যায়, যত পরিমাণে কারখানা বন্ধ হয়েছিল, আজকে তার থেকে 3 গুণ কারখানা পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হয়ে গেছে। আপনি বেশি দূরে নয়, আপনি যদি এখানে হুগলির শিল্পাঞ্চল বা খড়দা, ব্যারাকপুর, টিটাগড় শিল্পাঞ্চলে আপনি যদি যান, দেখবেন একের পর এক কারখানার ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। পাট শিল্প প্রায় শেষের পথে পশ্চিমবঙ্গে। এছাড়া আপনি উন্নয়নের নামে শুধু কিছু পাকা রাস্তা বা কিছু রাস্তায় লাইট লাগিয়ে মমতা ব্যানার্জি বা তার দলবল পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চায় যে তারা উন্নয়ন করেছে, কিন্তু একটা রাজ্যের যে মেন উন্নয়ন, কর্মসংস্থান থেকে শুরু করে কারখানা, বিদেশি লগ্নি, তার কোনো কিছুই এই 15 বছর পশ্চিমবঙ্গের বুকে আসেনি। উল্টে একের পর এক কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। যেমন আমরা লাস্ট সংযোজন হিসাবে দেখেছি ব্রিটানিয়া, সে ব্রিটানিয়া কোম্পানি পর্যন্ত এখান থেকে উঠে গুজরাটে চলে গেছে। যে টাটাকে তাড়িয়ে সিঙ্গুরের রাস্তায় অনশন করে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই টাটা আজকে গুজরাটের সানন্দে গিয়ে রীতিমতো গাড়ি প্রোডাকশন করছে, মার্কেটে বিক্রি করছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পরিবার চলছে। তো আমি বলবো এটাই যে 2011 সাল থেকে আজকে 2025-এর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীর পাওনা শূন্য। উল্টে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের দ্বারা। আচ্ছা, কান পাতলেই শোনা যাচ্ছে 2026 সালের যে নির্বাচন, এটা কি ধর্মের ভিত্তিতে হতে পারে? আপনার কি মতামত? দেখুন, আমি যেটা মনে করি যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সম্প্রতি কিছুটা হলেও বজায় রয়েছে, কিন্তু বর্তমান সরকার বিভিন্ন রকম আজগুবি কথা বলে, বিভিন্ন রকম হাওয়া গরম করা কথা বলে এই ধর্মের সম্প্রীতিটা নষ্ট করতে চাইছে। আপনি যদি দেখেন, অনেক দিক থেকে সরকারের তরফের বিভিন্ন নেতা মন্ত্রীরা অভিযোগ করেন যে আমাদের যে বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, উনি নাকি মুসলিম হিন্দু করেন। কিন্তু আপনি এটা দেখছেন, অথচ আপনি এটা দেখছেন না যে ফিরহাদ হাকিম বলছে যে আমরা আশা করব যে কিছুদিন পরে পশ্চিমবঙ্গের মানুষ 50% মানুষ তার উর্দুতে কথা বলবে। অথচ শুভেন্দু অধিকারী যদি কোনো একটা কথা বলে সেটাকে হাইলাইট করে দেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিম ওপেন কনফারেন্সে বলছেন যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি তারা হয়তো সৌভাগ্যবান নয়। এছাড়া ওদের মন্ত্রী আছেন হুমায়ুন কবির, তিনি বলছেন 2 ঘন্টায় ভরতপুরের লোকদের কেটে, হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। এছাড়া প্রচুর পরিমাণে তৃণমূল নেতারা রয়েছেন যারা রীতিমতো উস্কানিমূলক ভাষণ দেন, মুসলিমদের থেকে হিন্দুদের আলাদা করে রাখেন। কিন্তু যখন আপনি যদি সেন্ট্রালের যে কোনো রাজ্যে, সেন্ট্রাল বলতে সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি আপনি যান যেখানে বিজেপি শাসিত সরকার চলছে, সেখানে যে সমস্ত আমাদের প্রকল্পগুলি রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প, লাভলি ভ্যান যোজনা বলুন, আয়ুষ্মান প্রকল্প বলুন, কোনো প্রকল্প কি হিন্দু বা মুসলমান হিসাবে দেওয়া হচ্ছে? সেখানে সর্বধর্ম নির্বিশেষে সব প্রকল্পগুলি দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসিনি,
আমাদের লড়াইটা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে, যারা এই দেশের নাগরিক নয়। এই দেশের যারা ভারতীয় মুসলমান, তারা আমাদের ভাই, তারা আমাদের সঙ্গে সম্প্রীতিতে মিশে আমাদের সঙ্গে দুর্গোৎসব দেখেন, আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এটাই বাংলার সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতি পুরোটাই মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা নষ্ট করার চেষ্টা করছেন এবং বিজেপির দিকে মোড় ঘোরানোর চেষ্টা করছেন যে বিজেপি হিন্দু মুসলমান করে। কিন্তু বিজেপির লড়াইটা ভারতবর্ষের মুসলমানের হয়ে, ভারতবর্ষের মুসলমানের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে, যারা বিদেশ থেকে এখানে দুদিন এসে বিভিন্ন খুন দাঙ্গা সন্ত্রাসে জড়িত হচ্ছে, আমাদের সম্প্রীতিকে নষ্ট করছে। তো আমরা মনে করি বাংলায় যারা শিক্ষিত মুসলমান বা যারা মানে এই দেশীয় মুসলমান যারা রয়েছে, তারা বেশ কিছু সংখ্যার মানুষ আছেন যারা এখনও পর্যন্ত বিজেপিকে সমর্থন করেন। আশা করি 2026-এর নির্বাচনে তারা আমাদের অবশ্যই সমর্থন করবেন। আচ্ছা তন্ময়বাবু, সামনেই বিহারে ভোট, তো বিরোধীরা বলছে বিহারে যদি বিজেপি হারে তো সেক্ষেত্রে কেন্দ্রের সরকার নড়বড় হয়ে যাবে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, প্রথমেই বলি, বিরোধীরা যেটা ভাবছে যে বিহারে বিজেপি হেরে যাবে, এটাই তাদের ভুল ধারণা। প্রথম কথা হচ্ছে, বিহারে আবারও বিজেপি যে এনডিও দল আছে, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিহারের মসনদে বসবে। দ্বিতীয়ত, তাদের আর একটা অলীক ধারণা রয়েছে যে বিহারে সরকার পড়ে গেলে নীতিশ কুমার বা আমাদের যে চিরান পাসওয়ান রয়েছে, তাদের নিয়ে বিরোধীরা অনেক আলোচনা করছে যে এরা দুজন হয়তো সরে যাবে, আমাদের সরকার পড়ে যাবে। কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে একটি ব্রডকাস্টে বলেছিলেন যে 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম এবং শেষ কথা, যে উনি 2029 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন। দ্বিতীয়টা, যেটা ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্ন রকম এজেন্সি লাগিয়ে, আমেরিকা থেকে পয়সা নিয়ে, রাহুল গান্ধী বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে যে বিহারের মানুষকে ভুলিয়ে পাছিয়ে সরকার ফেলে দেবে। দেখুন, নির্বাচন জনগণের হাতে থাকে। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নিই বিহারের নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গেল, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সরকার পড়ে যাওয়ার কোনো চিন্তা নেই। প্রথম কথা হচ্ছে, আমাদের যে জোট শক্তি রয়েছে তারা সবাই যথেষ্ট বিশ্বাসী এবং তারা যথেষ্ট সম্বল আর দ্বিতীয়টি যেটা হচ্ছে যে, দেখুন, সংখ্যাগরিষ্ঠতা হিসেবে এখনও পর্যন্ত আমরা 240-এর উপর সিট নিয়েই রয়েছি। ভারতবর্ষের সবথেকে বৃহৎ দল আমরাই আছি সংসদীয় হিসাবে। এরপরে বাকি যারা স্বপ্ন দেখছে যে আমাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে তারা সরকার গঠন করবে, একবার তাদের ভাবুন। আজকে তারা বিভিন্ন ডিনার পার্টিতে এক হচ্ছে, শুধুমাত্র ডিনার পার্টিতে খাওয়ার সময়, কিন্তু তারপরে যখন যারা আলাদা আলাদা করে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করছে, অভিষেক ব্যানার্জি দিল্লির কেজরিওয়ালকে গালাগালি দিচ্ছেন, কেজরিওয়াল কংগ্রেসকে গালাগালি দিচ্ছেন, সমাজবাদী পার্টির নেতা রাহুল গান্ধীকে গালাগালি দিচ্ছেন, কংগ্রেসের নেতা সমাজবাদী পার্টির নেতাকে গালাগালি দিচ্ছেন। এবার মানুষও বোঝে। দেখুন, এদের একত্রিত হয়ে দেশ গঠন করা বা মন্ত্রিত্ব গঠন করার যে ব্যাপারটা, এর আগে নিজেদের সেই জায়গাটা ঠিক করুক। বিজেপির কী হবে সেটা আমার মনে হয় এদের না দেখলেও চলবে, কারণ বিজেপি এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় রয়েছে। 2029 পর্যন্ত বিজেপি এই জোট শক্তি নিয়েই ক্ষমতায় থাকবে। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, আগামীতে 29 পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন। বিরোধীদের এই ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। বিহারের নির্বাচনের কোনো ফলাফল আমাদের কেন্দ্রীয় সরকারের উপরে পড়বে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। উল্টে আমরা বিহারে কী রেজাল্ট করবো সেটা আমরা জানি না, কিন্তু 2026-এ আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকার মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করে সোনার বাংলা আমরা পশ্চিমবঙ্গের বুকে গড়ে তুলব। আচ্ছা তন্ময়বাবু, সামনেই বাংলার বিধানসভা নির্বাচন, আপনার দল কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন যে কী হিসাবে আমরা প্রস্তুতি করছি, আমাদের নির্বাচনের যে প্রস্তুতিটা হয় এটা সম্পূর্ণ আমাদের ওপর নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা রয়েছে তারা প্রস্তুতি নেবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে চাই যে আপনি যে আশাবাদী কথাটা বললেন, আমরা 2021-এ 3 থেকে 72 হয়েছিলাম, তো এখন আমরা 2026-এ সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই পশ্চিমবঙ্গের আসনে বসতে চলেছি। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, কারণ তারা কংগ্রেসকে দেখেছে। এই রাজ্যে তারা 34 বছরের যে সন্ত্রাসী রাজত্ব, সেই রাজত্বকে দেখেছে। লাস্ট 15 বছরের দুর্নীতিযুক্ত চোরযুক্ত সরকার দেখেছে। বাংলার মানুষ অতিষ্ঠ, বাংলার মানুষ একবারেই
পুরো সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে হাঁটিয়ে বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ বহুমত নিয়েই 2026 সালে সরকার গঠন করার সুযোগ করে দেবে। আর আমরা এটা সবভাবেই সফল হব, কারণ আমাদের রাজ্য নেতৃত্ব আপনি দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গাতে আমাদের সাংগঠনিক ব্যাপারটা তো আমরা বাইরে ওপেন করতে পারি না, কিন্তু আমরা যেভাবে মানুষের মধ্যে মেশার চেষ্টা করছি, আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য মহাশয়, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, এমনকি আমি যেখানে যে জেলায় রয়েছি দমদমের নতুন নবনির্বাচিত জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয়, সবাই যেভাবে মানুষের সঙ্গে মিশছেন, মানুষের সঙ্গে গিয়ে কথা বলছেন, আমরা আশা রাখছি যে 2026-এ 100% বিজেপি ক্ষমতায় আসবে এবং 200-র উপরে আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, কারণ মানুষ চোরেদের আর পছন্দ করছে না। তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ভারতীয় জনতা পার্টি 2026-এ বাংলার মসনদে বসতে চলেছে। আচ্ছা তন্ময়বাবু, সর্বশেষ বাংলার জনগণের উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা বার্তা কী? আমি তন্ময় বর, ভারতীয় জনতা পার্টির খড়দা বিধানসভার একজন সামান্য কর্মী। সবে দুর্গা উৎসব শেষ হয়েছে, তো আপনার বঙ্গবাসীকে আমার তরফ থেকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। পশ্চিমবঙ্গের সমস্ত শিশুসুলভ যারা রয়েছেন তাদের আমার ভালোবাসা রইল। আমার যারা ভাতৃদ্বয় রয়েছেন তাদের আমার বুক ভরা অবশ্যই তাদেরও ভালোবাসা রইল। সেই সঙ্গে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে প্রত্যেককে আমার প্রণাম রইল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমরা আবারও 1 বছরের অপেক্ষায় থাকব। সকলে মিলে আমরা আবারও সামনের বছর একইভাবে আনন্দ উৎসবে মাতব। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখলেন এবং শুনলেন খড়দা বিধানসভার একনিষ্ঠ বিজেপি কর্মী তন্ময় বর, তার মূল্যবান বক্তব্য। তন্ময় বর মহাশয়কে আমাদের খবর বিবর্তনে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। আপনাকে শুভ বিজয়, শুভেচ্ছা রইল।